আজকের এই গণতন্ত্র উৎসব 2025 যাদের আয়োজনে বাস্তবায়নে ডেমোক্রেসি ওয়াচ এবং সহযোগিতায় আছেন আস্থা যুব ফোরাম ও জেলা নাগরিক প্ল্যাটফর্ম। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদ্দিন প্রধান, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত যুবক যুবতী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের যে আলোচ্য বিষয় গণতন্ত্র উৎসব খুবই গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক একটি ইস্যু। তো আরও যুবক যুবতী থাকলে আমাকে স্যার ভালো লাগতো। অনেকটা চেয়ার ফাঁকা দেখতে পাচ্ছি আমি। আমার ধারণা ছিল প্রচুর যুবক যুবতী এখানে আসবে এবং আরও ভালোভাবে আমাদের কথা বলার সুযোগ হবে। তো আমি যেখানে যুবক যুবতীদের সমাবেশের কথা শুনি বা মিলন থাকে সেখানে যাওয়ার চেষ্টা করি। শতব্যাস থাকার পরেও আমার অনেকগুলো মিটিং আছে, সেগুলো ফেলে রেখে আসছি যে যুবক যুবতীর সামনে যদি যাওয়া যায়, কিছু কথা বলা যায়। কারণ কি? অনেক কারণ আছে। সেদিকে যাওয়ার আগে আমি আবার বক্তব্য শুরুতে স্মরণ করছি আমাদের ভাষার মাস 1952 সালের এই মাসে আমাদের দেশের কিছু তরুণ যুবক তারা বুকের তাজা রক্ত দিয়ে আমাদের মাতৃভাষাকে দেশের মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। সে সমস্ত শহীদদের স্মরণ করছি 71-এর মুক্তিযুদ্ধের সময়কার আমাদের যা শহীদ বীর মুক্তিযোদ্ধা, আমাদের 90 গণঅভ্যুত্থানের শহীদ এবং সর্বশেষ 2024 সালের ছাত্র জনতার যে আন্দোলন গণ অভ্যুত্থান, সে অভ্যুত্থানে যা শহীদ হয়েছেন, যা আহত হয়েছেন, সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। যেদিন ইন্দোনেশিয়ার প্রাইম মিনিস্টার সুকর্ণ বলেছিলেন যে তোমরা যদি আমি 10 জন যুবক দাও তাহলে আমি পুরো বিশ্বকে জয় করে ফেলবো। আর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মাহমুদ তিনি বলেছিলেন যে তোমরা যদি আমাকে 10 জন যুবক দাও তাহলে মালয়েশীয়দেরকে সাথে নিয়ে বিশ্বের তোলপাড় সৃষ্টি করবো আমি। দুইজন ড্রিমার লিডার, তাদের দুজনের বক্তব্যে যেটা ফুটে উঠেছে যে দেশকে পরিবর্তন করতে হলে, বিশ্বকে পরিবর্তন করতে হলে, বিশ্বকে জয় করতে হলে যাদের দরকার তারা হচ্ছে যুবক যুবতী, আপনারা যারা আমাদের সামনে বসে আছে। আমরা দেখেছি যে এই যে কিছুদিন আগে আমাদের যে 2024 সালের যে আন্দোলন কোনো অভ্যুত্থান, সেখানে কিন্তু যারা নেতৃত্বে ছিলেন তারা আমাদের তরুণ তরুণীরাই সামনে এসেছেন। তারাই সবার আগে রক্ত দিয়েছেন, তারাই জীবন দিয়েছেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য তারাই অগ্রণী ভূমিকা পালন করেছেন। কাজে আমি মনে করি আজকের যে আলোচনা সভা বা গণতন্ত্রের যে উৎসব নিয়ে যে আয়োজন, এটি যথার্থ হয়েছে এবং যথাসময়ে এই আয়োজনটি হয়েছে বলে আমি মনে করি। দেখেন, আমাদের দেশটা অনেক ছোট একটি দেশ, আর আমাদের প্রচুর মানুষ, আর প্রচুর মানুষ হলেও আমাদের কিন্তু এই জনসংখ্যা যেটা বলেছেন, আমাদের কয়জন আগে ডিসিস কনফারেন্স হলো ঢাকায়, উদ্বোধনী বলেছিলেন যে আমাদের এই জনগণ, এই জনশক্তি, বিশাল জনসংখ্যা, এটা আমাদের বোঝা না। আমরা যদি এই জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে পারি, তাদেরকে যদি আমরা কোয়ালিটি পিপুল হিসেবে তৈরি করতে পারি, তাদের মধ্যে যদি স্কিল থাকে, নলেজ থাকে, তাহলে এই জনগণ আমাদের জন্য বিশাল একটি শক্তি হতে পারে। আমরা মনে করি যে আমাদের দেশটা অনেক গরিব, কিছুই নেই, কোনো রিসোর্স নাই, সম্পদ নাই। কিন্তু আমরা জানি যে আমাদের পার্শ্ববর্তী অনেক দেশ যাদের আমাদের থেকেও ন্যাচারাল রিসোর্সের দিক থেকে তারা অনেক পিছিয়ে আছে। যেমন জাপানের কথা যদি বলি, কোরিয়ার কথা বলি, সিঙ্গাপুর, ভিয়েতনাম, আমাদের থেকে এদের সম্পদ অনেক কম। সম্পদ বলতে যে তাদের দেশে টোটাল যে ল্যান্ড মাস, এটা মাত্র 15% বা 13% ইউজ করতে পারে। তাদের দেশ তেমন কোনো, যেমন জাপানের কথা যদি বলি, কোরিয়ার কথা বলি, সাউথ কোরিয়া, কোনো ন্যাচারাল রিসোর্স নাই, তেল নাই, গ্যাস নাই, খনিজ সম্পদ নাই। তাদের জমিতে সেভাবে ফসল উৎপাদন করা যায় না। একটা আলু খেতে গেলে আলু পিস হিসেবে কিনে খেতে হয়, টমেটো পিস হিসেবে কিনে খেতে হয়। আলহামদুলিল্লাহ সেদিক থেকে আমাদের যে ল্যান্ড, আমাদের যে এই যে আবহাওয়া, এটি গড গিফটেড, এটা অনেক দেশের নাই। আমাদের দেশের যে সি বিচ আছে, এটি বিশ্বের সেরা একটি সি বিচ, ওয়ার্ল্ড লার্জেস্ট লংগেস্ট সি বিচ। আমি সিঙ্গাপুরে গিয়েছি, দেখলাম যে তাদের
সি বিচ নাই, কিন্তু তারা ট্রাক দিয়ে বালি নিয়ে এসে তারা আর্টিফিশিয়াল সি বিচ তৈরি করে তারা সেখানে ম্যানগ্রোভ ফরেস্ট আছে। অনেক সম্পদ আছে আমাদের, যেগুলো অনেক দেশের নাই। আমাদের দেশের ছেলেমেয়েরা অনেক মেধাবী, যারা বিদেশে পড়াশোনা করতে চায়। আমরা দেখি পত্রপত্রিকা দেখি যে অনেক দেশের সাথে কম্পিটিশন করে তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে, ভালো রেজাল্ট করছে, অনেক মেধাবী তারা। তারপর আমাদের দেশে উন্নয়ন হচ্ছে না কেন? এটা একটা বেসিক কোশ্চেন। আমি জাপানে পড়াশোনা করতে গিয়ে এক প্রফেসর আমাকে জিজ্ঞাসা করছে যে তোমাদের দেশের ছেলেমেয়েরা প্রত্যেক বছর এখানে পড়াশোনা করতে আসছে জাপানে, আমাদের এই টোকিও ইউনিভার্সিটিতে, মেইজি ইউনিভার্সিটিতে। তো প্রত্যেক বছরই তাদের ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। তোমরা তো অনেক ব্রিলিয়ান্ট, তোমাদের দেশে উন্নয়ন হচ্ছে না কেন, উন্নতি হচ্ছে না কেন? ইটস এ বিগ কোশ্চেন, তাই না? আমাদের বক্তারা বলেছেন যে একটা দেশের উন্নয়নের জন্য দুইটা জিনিস দরকার, একটা রিসোর্স আর একটা লিডারশিপ। রিসোর্সের কথা বললাম সংক্ষেপে, যে আমাদের আসলে রিসোর্সের অভাব নেই। আমাদের জনগণ আছে, আমাদের ফার্টাইল ল্যান্ড আছে, আমাদের সুন্দর আবহাওয়া আছে, আমাদের মেধা আছে, আমাদের ওয়ার্ল্ড লার্জেস্ট সি বিচ আছে, ম্যানগ্রোভ ফরেস্ট আছে, মানে বিশ্বকে দেখানোর মতো অনেক কিছু আমাদের, ওয়ার্ল্ড লার্জেস্ট, ওয়ার্ল্ড বিগেস্ট, আমাদের অনেক কিছু আছে আমাদের। কিন্তু তারপরেও আমাদের কেন উন্নতি হচ্ছে না? আমাদের রিসোর্স আছে। এখন যেটি দরকার সেটি হচ্ছে আমাদের লিডারশিপ। আমাদের লিডারশিপ দরকার। এই লিডারশিপ তৈরি করার জন্য যেটি দরকার সেটি হচ্ছে যে দ্য বেস্ট প্রসেস, যে ডেফিনেশন বলেছেন যে প্রেসিডেন্ট অফ আমেরিকা আব্রাহাম লিঙ্কন, ওনার যে বক্তব্যটা ছিল যে সরকার এমন একটা সরকার হবে, আর গণতান্ত্রিক সরকার ব্যবস্থা এমন হবে যে এই সরকারটা হবে জনগণের সরকার, জনগণের দ্বারা সরকার, জনগণের জন্য সরকার। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমাদের দেশে ভোটের সময় যেটি হয় সেটি হচ্ছে যে মানুষও মনে করে যে নির্বাচন হয়ে গেলে আর তো কিছু পাবো না, এই সময় যার কাছ থেকে বেশি পাওয়া যায়, কেউ যদি এক মোটা বিড়ি পায় এতে খুশি, সে তারই ভোটটা দেবে। কেউ যদি একটা সিগারেট, এক কাপ চা খাওয়ায় বা 200 টাকা দেয়, খুশি। সে চোর নাকি বাটপার, সে যে কি মানে নেতা হয়ে যে কি করবে এটা নিয়ে কেউ চিন্তা করে না। আমাদের দেশের মানুষ সে চিন্তার পরিধিটা খুবই নেরো। অথচ একটা ভোটে যে কি মূল্য, কত গুরুত্ব, এটা আমাদের সাধারণ জনগণ, গ্রামের মানুষজন বুঝতে চায় না। ফলে যারা লিডার হচ্ছেন, বিভিন্ন পর্যায়ে নেতা হচ্ছেন নির্বাচিত, তারা মনে করে যে ভোট মানে হচ্ছে আমাকে কিছু ইনভেস্ট করতে হবে। এটা সে বিড়ি হোক, সিগারেট হোক, চা হোক, পান হোক, বিড়ি হোক, মানে যেভাবে পারা যায়, যাকে যেভাবে কনভিন্স করা দরকার টাকা দিয়ে হোক, তারা ভোটারদেরকে কনভিন্স করার চেষ্টা করে। এতে তার 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 1 কোটি পর্যন্ত খরচ করেছে। সে যখন এই টাকা পয়সা দিয়ে নির্বাচিত হয়, তখন সে মনে করে আমি তো ইনভেস্ট করেছি, এটা আমার একটা ব্যবসা। কি মনে করে সে? এটা আমার একটা ব্যবসা। তো আমি তো এখানে 1 কোটি টাকা, 50 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা আমি ইনভেস্ট করেছি, এটা তো তুলতে হবে আমাকে। তখন তার জনগণের ওয়েলফেয়ার, জনগণের কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ, এগুলো তার মাথায় থাকে না। সে মনে করে বেটা তুই তো আমার এমনি মানে ভোট দিস নাই, তুমি তো আমার ভোট দিছো আমার এক মুঠা বিড়ির বিনিময় দিচ্ছ, তাই না? চায়ের বিনিময় দিচ্ছ, টাকার বিনিময় দিচ্ছ, তো তোমার এত ওয়েলফেয়ারের চিন্তার টাইম নেই। আমার যে টাকাটা ইনভেস্ট হয়েছে এটা তুলতে হবে আমাকে, তুলতে তো হবেই। আবার পরে যে আরেকটা নির্বাচন আসবে, ওইটার জন্য আবার কিছু পুঁজি তৈরি করতে হবে। 1 কোটি টাকা আমার ইনভেস্ট হয়েছে, 1 কোটি টাকা তুলবো, আর পরে নির্বাচনের জন্য আরো কিছু ব্যালেন্স তৈরি করতে হবে, আরো 1 কোটি টাকা, তাই না? আরো 5 কোটি টাকা। তো এইভাবে চলতেছে আমাদের দেশটা। আসলে আমাদের কোনো কিছুর অভাব নাই, আমাদের যেটা অভাব সেটা হচ্ছে যে আমাদের লিডারশিপ। এই ডেমোক্রেটিক প্রসেসের মধ্য দিয়ে আমরা যদি ভালো লিডার তৈরি করতে পারি, ভালো নেতা যদি তৈরি করতে পারি, যে নেতা, যে লিডার জনগণের জন্য প্রকৃত অর্থে জনগণের জন্য চিন্তা করবে, জনগণের জন্য ভাববে, তাহলেই কিন্তু আমাদের দেশটা দ্রুত উন্নতি হবে। আমি ছোট্ট 2-1টা এক্সাম্পল দিই, দেখেন। আমি কারোর নাম মেনশন করবো না, আমি জানতেও চাই না, চিনতেও চাই না কারা কে ছিলেন এখানে। এবং আমি দেখলাম যে আমাদের এই যে জেলা পরিষদ সবসময় আপনার ইলেকটেড লিডার্স দ্বারা পরিচালিত হয়ে আসছে গত 15 বছর বা আরো আগে থেকে চলতেছে। আমি এখানে দেখলাম যে এখানকার যে মেইন ইনকাম সোর্স জেলা পরিষদের, লোকাল ইনকাম সোর্সের 2টা মার্কেট আছে। 2টা মার্কেটের আপনার দোকান মনে হয় যে কতগুলো, আপনার আর মানে 60-70টা দোকান আছে। তো এখানে আপনার 107 মাসের দোকান ভাড়া বাকি। 107 মাস মানে কত বছর? প্রায় 9 বছর। 9 বছর ধরে দোকান ভাড়া বাকি। দোকান ভাড়া কেন বাকি? জনগণের টাকা। এই টাকাটা যদি আসতো
জেলা পরিষদ অ্যাকাউন্টে জমা হইতো, এই টাকা দিয়ে এলাকার উন্নয়ন করা যেত, মানুষের উন্নয়ন হইতো। তাকে জনগণ তো ভোট দিয়ে নির্বাচিত করেছে জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, জনগণের কল্যাণের জন্য, এলাকার উন্নয়ন করার জন্য। তো ওনারা যদি এই জিনিসটা না বুঝেন, তার মানে হচ্ছে আমরা নেতা সিলেকশনের ক্ষেত্রে ভুল করেছি, আমরা প্রপারলি লিডার্স সিলেক্ট করতে পারিনি। তো এই জায়গাটাতে আপনাদেরকে রোল প্লে করতে হবে। আপনারা যারা যুবক যুবতী আছেন, যারা যেই এলাকায় যেই গ্রামে যেখানে বসবাস করেন, আপনাদের দায়িত্ব হবে গ্রামের মানুষজনকে বোঝানো। সামনে ভোট আসতেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে ডিসিস কনফারেন্সে গিয়েছিলাম, সেখানে আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় এবং চিফ ইলেকশন কমিশনার উনি বারবারই কথাটা বলেছেন যে আপনারা যেখানে যাবেন, আপনারা যুবক যুবতীদের সামনে বিশেষ করে যারা এই পরিবর্তন নিয়ে এসেছে তাদের যেখানে সমাবেশ হবে সেখানে আপনারা ডিসিএসপি যাবেন এবং তাদেরকে বলবেন। তারা ছাড়া এটার চেঞ্জ আনা সম্ভব না। আপনাদের বোঝাইতে হবে মানুষকে যে বাবা, তোমার একটা ভোটের মূল্য কোটি টাকার উপরে। এটা আসলে আনকাউন্টেবল। আমি মনে করি যে একজন ভালো লিডার তৈরি করতে পারা, এটা তো টাকা দিয়ে মূল্যায়ন করা যাবে না, তাই না? আমি একটা ছবি মাঝে মধ্যে দেখাই বিভিন্ন জায়গায়, যে আপনার যে দিদেন প্রাইম মিনিস্টার অফ ইউকে ডেভিড ক্যামেরন, উনি একটা মেট্রো রেল দিয়ে যাচ্ছেন। তো মেট্রো রেলের ভিতরে দাঁড়িয়ে আছেন, দাঁড়ায় পেপার পড়তেছে, তার পাশে তার লোকজন সিটের মধ্যে বসে আছে। চিন্তা করে, সে তখন প্রাইম মিনিস্টার ইউকের, সে দাঁড়ায় আছে, পেপার পড়তেছে, ট্রেন যাচ্ছে, আর তার পাশে লোকজন বসে আছে, কেউ তাকে বসতেও বলতেছে না। এটা কারণটা কি? আসলে কারণটা হচ্ছে জনগণ মনে করে যে তাকে প্রাইম মিনিস্টার বানিয়েছে আমি ভোট দিই, তার কাছ থেকে বিড়ি সিগারেট খাই তো আগে বানিয়ে নেই, তাকে আমি ভোট নিঃস্বার্থভাবে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছি। কেন? আমার কল্যাণের জন্য, আমার রাষ্ট্রের কল্যাণের জন্য, আমি যেন ভালো থাকতে পারি, আমি যেন একটু আরামে থাকতে পারি। তা আমি এখন বসে আছি, তা আমি আরামে আছি। তা আমি যদি দাঁড়ায় এখন প্রধানমন্ত্রীকে এখানে বসতে দেই, তো সে আরামে থাকবে, আমি কষ্টে থাকবো, তাহলে লাভটা কি হলো ভোট দিয়ে তাকে? দেখেন তাদের কনসেপ্টটা। আবার যে প্রধানমন্ত্রী, উনিও দাঁড়িয়ে আছেন, উনিও বসতে চাচ্ছেন না, বলে লোকজন ভোট দিয়ে আমাকে প্রধানমন্ত্রী বানিয়েছে কেন? যে তারা যেন আরামে থাকতে পারে, আমরা কষ্টে থাকবো, লিডাররা, আমাদের জনগণ ভালো থাকবে, আরামে থাকবে। সো ওনারা বসে থাকুক, আমি দাঁড়িয়ে থাকি। সো দিস ইজ দ্য লিডারশিপ। আমি জাপানে 2 বছর ছিলাম। তো আমি 2012 সালে তাদের ন্যাশনাল ইলেকশন চলছিল। শিনজো আবে, নাম শুনবে আপনার, প্রাইম মিনিস্টার ছিল জাপানের, শিনজো আবে। তার একটা ইলেকশন ক্যাম্পেইন হচ্ছে। সে সিম্পল একটা গাড়ির মধ্যে দাঁড়িয়ে, মাঝখানে যে ফাঁকা, ওখানে দাঁড়ায়, সে মাকে কথা বলতেছে, রাস্তার এক পাশে দাঁড়ায়। সাবেক প্রধানমন্ত্রী আরেকবার ইলেকশনের জন্য সে ক্যাম্পেইন করতেছে, রাস্তার এক পাশে দাঁড়ায়, সে কথা বলতেছে জনগণের সামনে। জনগণের মধ্যে কি, আর রাস্তার চারদিক দিয়ে লোকজন হয়তো দাঁড়াটা শুনতেছে, কথাবার্তা শুনতেছে, এবং রাস্তার যে নর্মাল মুভমেন্ট এটা চলাচল করতেছে, কাউকে ডিস্টার্ব না করে। সিটি মেয়র নির্বাচন, আমি দেখলাম যে সিটি মেয়র, আমি যে সিটি থাকতাম ফুনাবাসী সিটি, সেই সিটি মেয়র ইলেকশনে যিনি মেয়র প্রার্থী, তিনি ঘাড়ে করে একটা এই মাইক আর একটা হলো যে সাউন্ড বক্স ক্যারি করে নিয়ে আসছে স্টেশনে। সে সাউন্ড বক্সটা রেখে তার মাইকটা খুলে সে নিজে এখানে কথা বলতেছে। সামনে কোনো লোকজন নাই, কিন্তু লোকজন হেঁটে যাচ্ছে স্টেশনে প্ল্যাটফর্ম দিয়ে, আর যার কানের কথা ঢুকতেছে সে শুনতেছে, যার ইচ্ছা হয় না সে শুনতেছে না। এইভাবে তার ক্যাম্পেইন করে। তার সম্পর্কে ডিটেলস ইনফরমেশন ওয়েবসাইটে দেওয়া আছে। ভোট দেওয়ার আগের দিন জনগণ তার সম্পর্কে, যে 5জন 10জন দাঁড়িয়েছে মেয়র, 10 জনের তার বায়োগ্রাফি, তার কমিটমেন্ট, সে কি করতে চায়, কি হতে চায়, কি হবে সে ইলেকশন করলে পরে, এগুলো তার জেনে যায় তার সম্পর্কে। এবং যাকে যোগ্য মনে করে, যে আসলেই যার কমিটমেন্ট, যে আগামী 5 বছর মেয়র হয়ে সে কী করবে, যার কথাগুলো তাদের কাছে ভালো লাগে, তাকে তারা ভোটটা দেয়। এবং সে যখন দেখে যে না, জনগণ এর কাছে আমি কমিটমেন্ট করে এসেছি, আমি এই কাজগুলো করব এবং এগুলো করতে হবে, তখন সে, এবং অনেক নেতা আমি দেখেছি জাপানে কমিটমেন্ট করার পরে যারা বাস্তবায়ন করতে পারে না, দেখা যাচ্ছে যে 5 বছর সময় 4 বছর হয়ে গেছে, এখন তার 70% 60% সে তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারে না। সে কি করে জানেন? কি করে? সুইসাইড করে। সে কিভাবে মানুষের কাছে আবার ভোট চাবে, কিভাবে মুখ দেখাবে? সে যে কমিটমেন্ট করেছে জনগণের সাথে, সাধারণ মানুষের সাথে, যে সে নির্বাচিত হলে 5 বছর এই কাজগুলো করবে, অথচ তার 50% কাজ শেষ করতে পারেনি 4 বছর। আরেক বছর কীভাবে করবে? সেই ইলেকশন আগ দিয়ে সে হয় পদত্যাগ করে অথবা অনেকে সুসাইড করে ফেলে। আত্মমর্যাদা ভলেন্টিয়ার হবে, সে লজ্জা পাবে মানুষের কাছে, এই কারণে। আর আমাদের এখানে কি অবস্থা? টানেও নামানো যায় না, সবাই মিলে টানেও
নামানো যায় না। জনগণ যে চাচ্ছে না, জনগণ যে তাকে পছন্দ করতেছে না, ডাজেন্ট ম্যাটার, কোনো ব্যাপার না। আমাকে ক্ষমতায় থাকতে হবে, ঠিক আছে? ভোট জনগণ আসতেছে না, কি হয়েছে? আমার লোকজনকে ভোট দিয়ে দেবে, ভোট দিয়ে দিচ্ছে, তাই না? অন্য পার্টিকে যেতে দেওয়া হচ্ছে না ভোট কেন্দ্রে। এটা হয় না, হয় না আমাদের দেশে? এগুলা হয়। এগুলো কে রুখে দাঁড়াবে? এটা শুধুমাত্র পুলিশ ম্যাজিস্ট্রেট দিয়ে সম্ভব না। পুলিশ ম্যাজিস্ট্রেট তো সরকারি যেহেতু পেইড থাকে, তাদের আমরা কি বলে যে বেতনভুক্ত, অনেক সময় আমরা চাইলে অনেক কিছু বলতে পারি না, করতে পারি না। এখানে জনগণকে আগে আসতে হবে। যেহেতু গণতন্ত্রের সংজ্ঞাই হচ্ছে সরকার মানে হচ্ছে জনগণ। আমাদের যে সংবিধান বলা আছে জনগণই হচ্ছে মূলত সরকার, জনগণ হচ্ছে ক্ষমতার উৎস, মেন উৎস। সো যেখানে আমরা দেখব যে জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো লিডার্স কথা বলছেন, রাষ্ট্রের স্বার্থবিরোধী কথা বলছেন, কাজ করছেন, তাকে টেনে হেসড়ে নামাতে হবে। এই দেশটা আমাদের সবার, দেশটা গুটে কয়েক নেতার না। আমি আজকে জেলা প্রশাসক, কালকে হয়তো এখানে থাকবো না, কয়েকদিন পরে চাকরি থেকে চলে যাব, তাই না? সো একটা আমাকে আপনাদের সারিতে গিয়ে বসতে হবে। কিন্তু আমার দেশ থাকবে, আমার সন্তানরা থাকবে, আমার ভাই ব্রাদার সবাই থাকবে দেশে। এই দেশকে আমাদের সবাইকে করতে হবে, হক কথা সবাইকে বলতে হবে, যেটি নেই সেটি সবাইকে বলতে হবে। আমরা যদি সুন্দর দেশ তৈরি করতে পারি, আমরা যদি সুন্দর সমাজ তৈরি করতে পারি, তাহলে আমরা মাথা উঁচু করে বিশ্বের বুকে কথা বলতে পারবো। আমরা এখন বিশ্বের অনেক দেশে যখন যাই, বাংলাদেশের নামটা বলতেও লজ্জা পাই। কেন? যে আমি জানি যদি বলি যে আমি বাংলাদেশ থেকে আসছি, এটা বললেই তো আমাকে হিউমিলিয়েট করবে, নিচু দৃষ্টিভঙ্গি দেখে। এখানকার গণতন্ত্রের অবস্থা, ওখানে দিনে দুপুরে চুরি ডাকাতে হয়, রাত্রেবেলা দিনের পর রাতে হয়, ওই দেশের লোকজন ভালো না। এই যে একটা নেগেটিভ পারসেপশন বিশ্বে তৈরি হয়েছে, এটা কি ভালো আমাদের জন্য? এটা সম্মানের? মোটে সম্মানের না, এটা আমাদের অত্যন্ত অপমানজনক। তো এখান থেকে উতরাতে হবে, এখান থেকে উতরানোর জন্য যাদের প্রয়োজন, আপনাদের এখানে যারা আছেন প্রত্যেককে রিকোয়েস্ট করবো, আপনি আরও 10 জন যুবককে গিয়ে মেসেজ ছড়িয়ে দিন যে আমরা সরকার, আমরা এই রাষ্ট্র, আমাদেরকে এই দেশকে তৈরি করতে হবে। এবং যেটি শুরুতে বলার চেষ্টা করলাম যে আমাদের দেশে সম্পদের অভাব নেই, রিসোর্সের অভাব নেই। আমি তো ইউনো হিসেবে দেখেছি, জেলা প্রশাসক হিসেবে দেখছি,